আমার স্বামী যেন আমৃত্যু আমাকে সম্মান দেয়, আমার পাশে থাকে সব সময়। বাবার পর সে হোক আমার দ্বিতীয় আশ্রয়স্থল। সেটা তো থাকবেই, কিন্তু ইসলাম তো একটা নিয়ম আছে, দিনভর ধার্য করা হয়। কাজে জিজ্ঞেস করলো, কি হলো, চুপ কেন? মেহরিন নমসুরে মাথা নত করে বলল, আমার আলাদা কোনো মোহরানা ঠিক করার নেই। উনি ওনার সাধ্যমতো যেটা দিবে আমি সেটাই মেনে নিব। মোতালিব ভূঁইয়া মেয়ের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। কাজী সাহেব মেহরিনের রুম থেকে আবারও সুলেমানের রুমে আসলো। সুলেমানের সামনে বসে বলল, মেয়ে আপনার সামর্থ্য মতো ধার্য করতে বলেছে। তবে তবে কি? উনি মোহরানার সাথে আরেকটা কথা বলেছেন, আপনি যেন সারা জীবন তাকে সম্মান করেন, তার পাশে থাকেন আমৃত্যু। সুলেমান গম্ভীর গলায় বলল, তাহলে বাঁধেন মোহরানা 25,20,000, আর আমি সেটা আজই পরিশোধ করে দিব। কাজী সুলেমান বলার মতো মোহরানা লিখল। তারপর মেয়ের রুমে আসলেন। মেহেরির সামনে বসে বললেন, মোতালিব ভূঁইয়া ও সানজিদা বেগম দম্পত্য কন্যা মেহরিন তাবাসসুম, আপনি কি আমজাদ সুলতান ও মারিয়াম সুলতানের দম্পতির পুত্র নওরাজ সুলেমান সুলতানকে 25,20,000 টাকা নির্ধারিত মোহরানার বিনিময়ে বিয়ে করতে সম্মত আছেন? দেনমোহরের টাকাটা শুনে মেহরিন চমকালো ভীষণ। এত টাকা কেন নির্ধারণ করেছেন? কাজী ফের জিজ্ঞেস করলো, সম্মত আছেন? শেরিন উর্মি এগিয়ে আসলো। মেহরিন পাশে বসলো। শেরিন বোনের হাত ধরলো। সাজেদা বেগমও এগিয়ে আসলেন। ভয় পেও না, মস্তিষ্ক ঠান্ডা করে সম্মতি হও। মেহরিন ধুর ধুর বুকে জোরে শ্বাস নিয়ে বলল, আমি কবুল বলছি। 3বার কবুল বলল মেহরিন। কাজী সাহেব এবার ছেলের কাছে গেলেন। নওগাঁ জেলার মহাদেবপুর থানার আদিবাসী আমজাদ সুলতান ও মরিয়ম সুলতানের দম্পতির পুত্র নওরাজ সুলেমান সুলতান, আপনি কি মোতালিব ভূঁইয়া ও সানজিদা বেগমের দম্পতির কন্যা মেহরিন তাবাসসুমকে আপনার করা নির্ধারিত মোহরানার বিনিময়ে বিয়ে করতে সম্মত আছেন? সুলেমান সময় ব্যয় না করে বলল, জি, আমি কবুল করছি। পরপর 3বার বলা হলো এই বাক্য। কাজী সাহেবের ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, উভয়ের সম্মতি এই বিয়ে সম্পন্ন হলো। এখন থেকে আপনারা স্বামী স্ত্রী হিসেবে বৈধ, হালাল ও সম্মতির বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের অনুষ্ঠানের আশেপাশে মৃদু হাসির শব্দ, খুশির ফিসফাস, দোয়া ভরা কণ্ঠ, সবকিছু মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল এক অনির্বাচনীয় অভিজ্ঞতা। মেরিন বুকের বুকটা কেমন যেন থেমে গেল। বহুদিনের অজানা শিহরণ, চাপা উত্তেজনা আর অচেনা দ্বিধায় যে ঢেউটা বুকে বাজছিল, তাকে এবার যেন এক নিঃশ্বাসে প্রশান্তির বাতাস বয়ে গেল। এখন সে একজন বিবাহিত। লোকটাকে না দেখেই, তার কণ্ঠ না শুনে সে কবুল করেছে। নিজের নামটা বদলাবে কিনা জানে না, কিন্তু পরিচয়ের সবচেয়ে গভীর সংখ্যায় আজ নতুন এক ছোঁয়া লেগেছে। তার পাশে এখন একজন মানুষ থাকবে, যার নামের সাথে তার নতুন জীবন শুরু। মেহের অপেক্ষা করতে লাগলো সেই মানুষটার সাক্ষাতের। 2 চোখ ভরে দেখবে সেই মানুষটাকে মেহেরিন। এতদিনের তৃষ্ণা সে মিটাবে আজ। রাত 1টা 15। সমস্ত পৃথিবী যেন নিঃশব্দে নিদ্রার চাদরে মোড়া। কৃত্রিম আলো আলোকিত কিছু রাস্তা, জানালার পর্দা ছুঁয়ে হালকা আলো এসে পড়েছে দেওয়ালে। একাকীত্বের রেখা এঁকে যায় নিঃশব্দে। এই রাতটা মেহেরিনের জন্য অন্যরকম হওয়ার কথা ছিল, ভালোবাসার প্রতীক্ষার এবং এক নতুন শুরুর সাক্ষী হওয়ার কথা ছিল। অথচ ঘরে শুধু নিঃসঙ্গতা আর এক বোঝা নীরবতা। শ্বশুরবাড়িতে সে এসেছে ঠিক 10:30টার দিকে, কিন্তু এখনও তার চোখ পড়েনি সদ্য বিবাহিত স্বামীর চোখে। দেখা হয়নি তার মুখটা। ঘড়ির কাঁটা যেন পিষে ফেলছে অপেক্ষার প্রতিটি মুহূর্ত। তার হাতের মুঠোয় এখনও ধরা সেই চেক, মোহরানা চেক, যা তার স্বামী রেখে গেছেন। কি বিচিত্র কপাল তার! কত স্বপ্ন বুকে নিয়ে এসেছিল সে। ভেবে রেখেছিল প্রথম দেখাতেই হয়তো সে তার স্বামীর চোখে খুঁজে পাবে নির্ভরতার আলো, কিন্তু তা তো হলো না। আকস্মিকভাবে কাজী সাহেবের বিয়ে পড়িয়ে দেওয়া শেষ করার পরে সেই মানুষটি চলে যায়। বিয়েবাড়ির সকলে এমন ঘটনায় বিমূঢ় হয়ে গিয়েছিল। বিয়ের পর বউয়ের মুখ না দেখিয়ে বউকে না নিয়ে চলে গেল এইভাবে। মোতালেব ভূঁইয়া বেশ রুষ্ট ছিলেন এই বিষয়টা নিয়ে, কিন্তু আমিরুল সুলতানকে যেন বলে বোঝালেন তাকে। মেহরিন তার বরের চলে যাওয়ার খবর শুনে এক প্রকার ঘাবড়ে গিয়েছিল। এই মুহূর্তে যেন ভেবে নিয়েছিল বিয়েটা কি তাকে জোর করে
করানো হয়েছিল। এসব আরও অনেক কল্পনা জল্পনা করেছিল মেহরিন তখন। আবেগে সুলতানা ভাবতে পারেনি তার ছেলেটা এভাবে চলে যাবে। বিয়ের দিনই কেন এটা হতে হলো? এই তো বিয়ের শেষের কথা। বিয়ে পড়ানো শেষ হতে দোয়া করা হলো। কাজী সাহেব বললেন ছেলে মেয়ের কাছে নিয়ে যেতে। সুলেমান দাঁড়িয়ে ছিল সদ্য বিয়ে করা বউয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু এটা ফোন কল আর তা হতে দিল না। ইয়াসিনের ফোন এসেছে। ক্লাব ঘরে আগুন লেগেছে আর তার দলের ছেলেপিলে বেশ আহত। কথাটা শুনেই সুলেমানের মাথা 400 অ্যাঙ্গেলে ঘুরে গেল। পায়ের রক্ত মাথায় উঠল। বাবার দিকে তাকিয়ে জাস্ট বলো, আই হ্যাভ টু গো ঢাকা রাইট নাও। ছেলে কথা শুনে হকচকিয়ে হলো আমিরুল সুলতান। ঢাকা যেতে হবে মানে? ক্লাব ঘরে আগুন লেগেছে, ছেলেপিলে আহত, আমাকে যেতেই হবে। কিন্তু মেহেরিন, সামলে নাও তোমরা। কথাটা শেষ করে সুলেমান দরজা অবধি গিয়ে কি ভেবে যেন থেমে গেল। তারপর পিছে ফিরে এগিয়ে এসে পকেট থেকে চেকের পাতাটা বের করলো, যেটা আসার আগে এনেছিল। পাতার টাকাটা অ্যামাউন্ট লিখে সই করে আমিরুল সুলতানের হাতে ধরিয়ে দিয়ে বলল, মোহরানের টাকা এটা, মেহেরিনকে দিয়ে দিও, শিগগিরই ফিরে আসার চেষ্টা করব। সুলেমান ইব্রাহিমকে ইশারায় বেরোতে বলে চলে আসলো। মোতালেব ভূঁইয়া মেয়ের জামাই চলে গেছে শুনে খুব রেগে গেছেন। এগিয়ে এসে জিজ্ঞেস করেন আমিরুল সুলতানকে। আমিরুল সুলতান দুঃখ প্রকাশ করে সবটা খুলে বুঝিয়ে বললেন। সব শুনে কিছুটা শান্ত হলো মোতালেব ভূঁইয়া। জেনে শুনেই তো মেয়েকে বিয়ে দিল এমন ছেলের সাথে, যখন তখন বেরিয়ে যেতে হবে হতেই পারে। মোতালেব ভূঁইয়া মেয়ের কাছে এসে বুঝিয়ে বলেন, খুব জরুরি বিধায় সুলেমানকে চলে যেতে হয়েছে। মেহেরিন নীরবে শুনল। এটা কোনো আজকেই হতে হলো তার সাথে? জামাই ছেড়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে চাইছিল না মোতালেব ভূঁইয়া। আফিকা বেগম জানালেন, কাল বা পরশু নিয়ে আসবে মেহেরিনকে তিনি। তারপর সুলেমান ফিরলে তা না হয় দুজন একসাথেই আসবে। মোতালেব ভূঁইয়ার প্রস্তাবটা পছন্দ হলো না, কিন্তু সাজেদা বেগমের জন্য মানা করতে পারলেন না। অজ্ঞাত মেহেরিনকে স্বামীর বাড়ি পাঠাতে তোড়জোড় শুরু হলো। মেহেরিন আসার সময় খুব কেঁদেছে। মোতালেব ভূঁইয়া কাঁদতে বারণ করলেন, বললেন সে গিয়ে নিয়ে আসবে শীঘ্রই। সাজেদা বেগম, উর্মি, শেরিন সবার চোখে জল। মেহেরিন এই সময়টা পেল না তার প্রিয় মানুষটার শক্ত হাত, যার হাতে তার বাবা মেহেরিনের হাতটা দিয়ে বলতো, আমার মেয়েটাকে সুখে রেখো, আমার নয়নের মণি সে, কখনো কষ্ট পেতে দিও না। তার কষ্ট আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। কখনো বিরক্ত হলে আমার মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দিও, মানা নেই, শুধু কষ্ট দিও না। অনেক কথাই বলাই ছিল মোতালেব ভূঁইয়ার, কিন্তু বলতে পারল না। আমিরুল সুলতানের হাত ধরে বলল, আমার মেয়েটাকে দেখে রাখবেন, কোনোদিন কোনো ভুল করলে আমায় জানাবেন। কখনো জোরে ধমক দিয়ে কথা বলিনি আমার মেয়ের সাথে। সেখানে কে উচ্চ আওয়াজে তার সাথে কথা বলবে, আমার বুক ফেটে যাবে। কখনো আমার মেয়েটাকে আপনাদের বাড়িতে রাখতে না চাইলে আমায় বলবেন, আমি নিয়ে চলে আসবো আমার মেয়েকে। আমিরুল সুলতান আশ্বাস দিয়ে বলো, রুমেশার মতন মেহেরিন আমার দ্বিতীয় মেয়ে, কোনো অযত্ন তার হবে না। মেহেরিন তখনও কাঁদছিল, বাবার কথা ভেবে, নিজের পাশে তার জীবনের দ্বিতীয় পুরুষটি নেই ভেবে। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে মেহেরিন। আবিকা সুলতান অবশ্য মেহেরিনকে সামলিয়েছিলেন গাড়িতে। গাড়িটা এসে থামলেন দোতলা বিশিষ্ট এক আনিসার বাড়ির সামনে। আফিকা সুলতান গাড়ি থেকে বের হয়ে মেহেরিনকে বের হতে বলল। মেহেরিন বের হলো গাড়ি থেকে। তার শ্বশুর বাড়িতে পদার্পণ হলো তার স্বামী ব্যতীত একা। মেহেরিনকে সোজা নিয়ে আসা হয়েছিল সুলেমানের রুমে। মেহেরিন আশা করেছিল রুমে অত্যন্ত একটি হলো তার স্বামীর ছবি দেওয়ালে থাকবে, কিন্তু তার স্বামীর তো ছবি দূরে থাক, একটা ঘড়ি অবধি নেই। মেহরিন তপ্ত শ্বাস ফেলে ব্যালকনি থেকে পুরো রাস্তার চোখ বুলালো। খুবই সুন্দর করে পরিপাটি করে গুছানো, কোনো ফুলে সাজানো হয়নি রুমটা। ড্রেসিং টেবিলে দিয়ে নজর দিতেই দেখলো বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম সাজানো। ড্রেসিং টেবিলের উপর সাজানো পারফিউমগুলো মেহরিনের দৃষ্টি টানলো। মেহরিন চেকটা বালিশের নিচে রেখে এগিয়ে গেল। বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম। মেহরিন মেহরিন বোতলগুলোর মধ্যে থেকে একটা বোতল হাতে নিয়ে বোতলের গায়ে থাকা নামটা পড়ল। নামটা হলো সমু। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ পারফিউমের ভেতর থাকা একটা পারফিউম। মেহরিন একটু হাতে স্প্রে করে ঘ্রাণটা শুকলো। মাথাল করে দেওয়ার মতো একটা সুগন্ধ। বোতলটা জায়গা মতো রেখে আয়নার দিকে প্রতিবিম্বী দেখলো। এই চেহারায় আজ তার চেনা লাগছে, কিন্তু একেবারেই অচেনা নয়। নীল রঙের শাড়িতে
হাতে থাকা চুড়িটি একদম বিবাহিত নারী মনে হচ্ছে। চোখে এক ধরনের মায়া জমেছে, ঠোঁটে লুকোনো একরাশ ক্লান্তি আর অনিশ্চয়তা। তার বুকের গভীরে জমে থাকা দীর্ঘশ্বাসটা হঠাৎ মুখ ফুরিয়ে বেরিয়ে এলো। এই সাজগোজ, এই ঘর, এই বিছানা, সব কিছু পেয়েছে সে, কিন্তু যাকে পাওয়ার কথা ছিল সেই মানুষটার মুখটা এখনো দেখা হলো না তার। আচ্ছা, সেও কি তাকে দেখেনি? তার লাল শাড়িতে সাজা, ঘোমটা আড়ালে থাকা মুখটা, বিয়ের একদিন না পেরোতে কত চেঞ্জ নিজের বাহিক্য রূপের। মেহরিনের কেমন জানি এই সময়টাতে আবার হাসি পেল। তারা পুরো বিয়ের জার্নিটা কেমন একটা অদ্ভুত, তাই না? মেহরিন লম্বা একটা শ্বাস টেনে জানলা দিকে বাইরে তাকালো, তারপর বিড়বিড় করে বলে উঠল, আপনাকে আপনাকে দেখার তৃষ্ণা কবে মেটাবেন আপনি? আমি আপনাকে দেখতে চাই, আপনার হাত ধরে ছুঁয়ে অনুভব করতে, বুঝতে চাই একটা হালার স্পর্শ কেমন হয়। আপনার শরীরে ঘৃণায় শুকতে চাই, আপনার চোখে চোখ রেখে বুঝতে চাই স্বামী নামক মানুষটা কেমন হয়। পরিশেষে আপনার সাথে সারা জীবন কাটাতে চাই। আপনার সদ্য বিয়ে করা বউয়ের আজ যেন আপনার হৃদয় অবধি পৌঁছায়। মেহরির নিজের এই অবস্থা দেখে এখন একটা গান গাইতে ইচ্ছে করেছে। তোমারে দেখিবার মনে চায়। ঢাকার ক্লাব ঘরটার সামনে দাঁড়িয়ে আছে সুলেমান। ফায়ার সার্ভিস এসে আগুন নিভাচ্ছে। এখন ধোঁয়া উঠছে ক্লাব ঘরটা থেকে। ভালো মতো লেগেছিল আগুনটা। ভেতরের সব নথিপত্র, আসবাব পুড়ে গেছে। ইয়াসিন মাথার চোট নিয়ে দাঁড়িয়ে আছে, হাতেও বেশ ব্যথা। সুলেমান ক্লাব ঘরটার দিকে তাকিয়ে আছে, হাতেও ব্যথা। সুলেমান ক্লাব ঘরটার দিকে তাকিয়ে বলো, আগুনটা লাগালো কে করে? ইয়াসিন এক ঢোক গিলে বলো, মহসিন আলীর লোকজন বোধহয় লাগিয়েছে। সুলেমান রেগে বলো, তোরা থাকলে এটা হলো কি করে? কোন বালফালাতে গিয়েছিলি? ভাই, আমি হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে কি তোর? বাচ্চার ডেলিভারি করতে গেছিলি তুই? না ভাই, আসলে ইমন ভাই অসুস্থ ছিল, মাথারিক্ত জ্বরের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই ইমনটা কে? তোর দুলাভাই লাগে? ও অসুস্থ, তাতে তোর কি? পাশ থেকে ইব্রাহিম চমকালো ইমনের কথা শুনে। ইমন হসপিটালে? ইমন বিরক্ত হয়ে বলো, তুই চমকাচ্ছিস কেন? কে এই ছেলে? আমার ড্রাইভার ছেলেটা, ওর নাম ইমন। ও বেঁচে আছে? ইয়াসির মাথা নত করে বলো, হসপিটালে ভর্তি আছে। না হয় গিয়েছিল হসপিটালে, আরগুলো কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিল? ভাই, ওরা যদি বুঝতো যে আগুন লাগাবে ক্লাব ঘরে, তাহলে কি আর বের হতো নাকি ক্লাব ঘর থেকে? ক্লাব ঘরের পাশের রাস্তাটা কিছু পোলাপান এসে মারামারি করছিল। লিমনরা তখন ক্লাব ঘরে বসে তাস খেলছিল। আওয়াজ শুনে বের হয়ে ওদের থামাতে গেল, উল্টে ওরাই ওদের পেটাতে শুরু করে। লিমন ফোন দিয়ে আমায় জানালো, আমি চলে আসি হসপিটাল থেকে। এসে দেখি মারপিট হচ্ছে। আমি এগিয়ে থামাতে আসলেই আমায়ও আঘাত করে। এই ঝামেলা চলাকালীনই হঠাৎই দেখি ক্লাব ঘরে আগুন। তুই বুঝলি কি করে এটা মহসিন আলীর কাজ? ওরা ছাড়া আপনার আর কোনো শত্রু তো নাই যে করবে। তুই জানিস কজনের কথা? হ্যাঁ, এই কাজ ওরা করেনি। আপনার এটা মনে হলো কেন ভাই? ওদের বুকে তো সাহস নেই যে এই সময় আগুন লাগাবে। ওরা ভেতর দল, ওদের কাজ হয় চোরের মতো লুকিয়ে চুরিয়ে। ওরা করেনি। সুলেমান জবাব দিল, তবে রাগের চোখ মুখ শক্ত হয়ে আছে। কি ভেবেছে কি এভাবে ক্লাব ঘরে আগুন লাগিয়ে নথিপত্র পুড়িয়ে ফেলে সুলেমানকে দমিয়ে রাখা যাবে? সুলেমানই তো কাঁচা খেলোয়াড় না যে ক্লাব ঘরে সেসব নথিপত্র রেখে দিবে ওদের মতো মশাদের পুড়িয়ে ফেলার জন্য। ধানমন্ডি দুইয়ে নিজ বাড়ির সোফায় বসে টিভিতে নিউজ দেখছে মহাচেন আলী। নিউজ দেখানো হচ্ছে এমপি সুলেমান সুলতানের ক্লাব ঘরে আগুন লাগার দৃশ্য। মহসিন আলী হাসলো, তার ছেলে তো ফার্স্ট, কথা তো ছিল মাঝরাতে করবে। কথাগুলো ভাবতে দরজা খোলার আওয়াজ শুনে পেছন খুলে দেখলো বড় ছেলে শেখর আসছে খেলতে দুলতে। মহসিন আলী প্রাউড ফিল করে বলল, সাব্বাস মেরা বেটা, আগুনটা বেশ ভালো মতো লাগিয়েছিলি। শেখর কপাল কুঁচকে বলল, কিসের আগুন? কিসের আগুন? সুলেমানের ক্লাবে। সুলেমানের ক্লাবে? আমি তো কেবল ছেলেদের পাঠালাম আগুন লাগাতে, তাহলে ওরা কি লাগাই দিয়ে আগুন? শেখর পকেট থেকে ফোন দিয়ে ছেলেদের জিজ্ঞেস করলো, আগুন লাগিয়েছিস কি না? তারা বলল, না, তারা আগুন লাগায়নি। এখানে এসে দেখলো অলরেডি আগুন নেভানোর কাজ চলছে। শেখর চিন্তিত হলো, তারা না করলে এটা কে করেছে? সুলেমানের অন্য কোনো শত্রু নাকি? খোঁজ নিতে হবে, কারণ শত্রুর শত্রু হয় বন্ধু। শেখর রুমে আসলো,
দরজার সামনে দাঁড়িয়ে পুরো রুমের চোখ বুলালো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তার বিবাহিত বউ প্রেমা। শেখরের হাতের কৌটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল, এগিয়ে যায় প্রেমার দিকে। প্রেমা জানালার দিকে শিখে মাথা ঠেকিয়ে জীবনের অঙ্ক কষছিল। তার জীবনের অঙ্কের কোনো সমাধান সে পাচ্ছে না। এসব ভাবার মাঝে হুট করে পুরুষলিয়ার দেহে ছোঁয়া পেতেই শরীর যেমন ঝলসে গেল। এক ছোঁয়াটাকে ভীষণ ঘৃণা করে প্রেমা। শেখর প্রেমার গলায় নাক ঘষে বলল, কী ভাবছো এখানে দাঁড়িয়ে? শেখরের ছোঁয়া ঘাড় থেকে নেমে এবার বিভিন্ন জায়গায় বিচরণ করছে লাগলো। প্রেমার দম আটকে আসলো। প্রেমার নীরবতা মোটেও পছন্দ হলো না শেখরের। সেই জন্য প্রেমাকে নিজের দিকে ঘুরিয়ে গাল চেপে ধরে বলল, চুপ করে আছিস কেন? তোর কোন ভাতারের কথা ভাবছিলি? প্রেমার ব্যথায় চোখ মুখ খিচে ফেলল। শেখরের ভাষার টোন শুনলে মাঝে মধ্যে বমি চলে আসে প্রেমার। লাগছে আমার। শেখর আরো জোরে চেপে ধরে বলল, লাগার জন্যই ধরেছি। তোর লাং ছুলিমানকে নিয়ে ভাবছিলি? ছাড়ুন, আমার ব্যথা লাগছে আমার। ব্যথা তো পাবি এখন, রুমে চল।